যে কোনো প্রতিষ্ঠান প্রশাসনিক কাঠামো ও ব্যবস্থাপনা যদি যথাযথ না হয় তাহলে ওই প্রতিষ্ঠান সুশৃঙ্খল বা একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করা খুবই কঠিন। আমরা প্রশাসনিক কাঠামোর দিক দিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোর মধ্যে একটি কমিটি, প্রধান শিক্ষক, পরিচালক, ছাত্রছাত্রীবৃন্দ, গার্জিয়ান, প্রশাসনিক সকল কর্মকর্তা কর্মচারী, এই টোটাল বিষয়টি নিয়ে একটি সংগঠন বা অর্গানাইজেশন বলা যায়, একটি সাংগঠনিক ব্যবস্থা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো একটি সাংগঠনিক ব্যবস্থা। তাহলে প্রশাসনিক কাঠামো অর্থাৎ প্রতিষ্ঠানের সাংগঠনিক ব্যবস্থা একটি আরেকটির সাথে ইন্টাররিলেটেড, ওতপ্রোত জড়িত। তাহলে একটি বিষয় যদি অনিয়ম হয়, সুশৃঙ্খল না হয়, অন্য আরেকটি বিষয়ের উপর প্রভাব পড়ে। আমরা ধারাবাহিকভাবে কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো দরকার, কিভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন পরিচালনা করব, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমত হলো, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোর জন্য একটি গভর্নিং বডি দরকার। গভর্নিং বডি মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রশাসনিক কাঠামোর জন্য প্রয়োজন একটি গভর্নিং বডি। এখন গভর্নিং বডির কাজ বা দায়িত্ব কি? গভর্নিং বডির কাজ বা দায়িত্ব হলো প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বা তার লক্ষ্য নির্ধারণ করা। প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী বা তার লক্ষ্য নির্ধারণ করা। কেন আপনার বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যদি সুশৃঙ্খল একটি গভর্নিং বডি থাকে তাহলে ওই প্রতিষ্ঠান লং রান করবে। গভর্নিং বডিটি যদি যথাযথ থাকে, সুসংগঠিত থাকে, তাহলে আমাদের প্রতিষ্ঠান কাঠামোটা সুশৃঙ্খল থাকবে। গভর্নিং বডি যদি ঠিক থাকে, প্রতিষ্ঠান কাঠামোর তদারকিটা ঠিক হবে। গভর্নিং বডি যদি ঠিক থাকে, পরিচালক, প্রধান শিক্ষক মহোদয়গণ জবাবদিহির মধ্যে থাকবেন। একটি গভর্নিং বডি যদি সুশৃঙ্খল ঠিক থাকে তাহলে হিসাব সংরক্ষণ, জবাবদিহিতা, যথাযথ বার্ষিক অথবা মাসিক হিসাবের প্রতিবেদন, এই বিষয়গুলো জবাবদিহির মধ্যে থাকবে। তাহলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো ঠিক রাখতে হলে তার তদারকির জন্য প্রয়োজন একটি গভর্নিং বডি। এখন গভর্নিং বডি মাদ্রাসা, স্কুল, কলেজের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড ব্যবহার করা হয়, যেহেতু আমরা কোনো স্পেসিফিক নয়, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো নিয়ে আমরা আলোচনা করতেছি।
এই হলো গভর্নিং বডির বিষয়। আর কি কি দায়িত্ব? গভর্নিং বডি একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূলনীতি, নীতি নির্ধারণ, একটি শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে একজন প্রধান শিক্ষক বা পরিচালক পরিচালনা করবেন, হ্যাঁ, ওনাকে সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, সহযোগিতা করা, এই বিষয়ে গভর্নিং বডি সহযোগিতা করবেন। শিক্ষার মানের উন্নয়ন, গভর্নিং বডি সবসময় ফলো রাখবেন ওই প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে কিনা। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার যথাযথ মান উন্নয়ন হচ্ছে কি না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষার মান উন্নয়নের সাথে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একটি সম্পর্ক আছে। যখন শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন আশানুরূপ হবে না, প্রত্যাশিত হবে না, তখন গভর্নিং বডি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে ওই প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য কি করণীয়। তাহলে প্রশাসনিক কাঠামোর জন্য গভর্নিং বডি প্রতিষ্ঠানের মান উন্নয়ন এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে তাদের যথেষ্ট ভূমিকা আছে। অতএব প্রশাসন বা প্রশাসনিক ব্যবস্থায় গভর্নিং বডির গুরুত্ব অপরিসীম। গভর্নিং বডি একটি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব তদারকি করবেন, হিসাব তদারকি করবেন এবং বাজেট অনুমোদন করবেন। হিসাব তদারকি, হিসাব হিসাব তদারকি ও বাজেট অনুমোদন। হিসাব তদারকি ও বাজেট অনুমোদন। গভর্নিং বডি বা কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব তদারকি করবেন, হিসাব মনিটরিং করবেন, পর্যবেক্ষণ করবেন, অডিট করবেন। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের জন্য আয় এবং ব্যয়, আয় ব্যয়ের এই বিষয়টি গভর্নিং বডি তাদের মিটিংয়ে অনুমোদন করবেন। গভর্নিং বডি তাদের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে অনুমোদন করবেন। তাহলে প্রশাসনিক কাঠামোর মধ্যে হিসাব তদারকি ও বাজেট অনুমোদন এই দুটি বিষয়ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে হিসাব অডিট করা এবং বাজেট অনুমোদন করা গভর্নিং বডির অন্যতম একটি দায়িত্ব। প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়োগ, পরিচালক বা প্রধান শিক্ষককে নিয়োগ করবেন। আমরা নিজেরা নিজেদেরকে ঘোষণা দিচ্ছি যে আমি প্রধান শিক্ষক বা আমি পরিচালক। এই বিষয়টি কি নিয়মতান্ত্রিক? এই বিষয়টি নিয়মের মধ্যে পড়ে না। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিশেষ করে প্রধান শিক্ষক বা মুহতামিম
প্রধান শিক্ষক, মুহতামিম, পরিচালক। আচ্ছা, পরিচালক, মুহতামিম, প্রধান শিক্ষক, উনি কি ওনার নিয়োগটা কে দিবেন? ওনার নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়ম বা ব্যবস্থাপনাটা কি? উনি কি নিজেই নিজের অবস্থান ঘোষণা করবেন? তাহলে পরিচালক, মুহতামিম বা প্রধান শিক্ষক এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে গভর্নিং বডি ব্যবস্থা গ্রহণ করবেন। তাহলে প্রশাসনিক কাঠামো, আমরা যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করি, তাহলে পরিচালক, মুহতামিম বা প্রধান শিক্ষকের নিয়োগ গভর্নিং বডি আলোচনা এবং তাদের কার্যনির্বাহী কমিটির মিটিং ও আইনি যথাযথ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাহলে এই নিয়োগ সংক্রান্ত বিষয়েও প্রশাসনিকভাবে গভর্নিং বডির উপর দায়িত্ব। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে গভর্নিং বডি প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে পরিচালক, মুহতামিম এবং প্রধান শিক্ষক এই বিষয়ে অত্যন্ত ভূমিকা পালন করেন। এবার আসেন, প্রশাসনিক কাঠামোর মধ্যে প্রধান শিক্ষকের ভূমিকা কী বা অধ্যক্ষ এর ভূমিকা কি? কিভাবে একজন প্রিন্সিপাল বা অধ্যক্ষ প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করবেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের? আমরা জানি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রধান শিক্ষক বা অধ্যক্ষ ওই প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান থাকেন। একাডেমিক সকল তদারকি, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের মান উন্নয়ন, ওই প্রতিষ্ঠানের সাথে অভিভাবকদের সম্পর্ক, ওই প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা, বাজেট সংগ্রহ, প্রতিষ্ঠান এবং প্রশাসনের সাথে সম্পর্ক, প্রতিষ্ঠান, প্রধান শিক্ষক, শিক্ষক এবং ছাত্রছাত্রী, এই তৃণমূল সম্পর্ক, এই গুরুত্ব, এই সমন্বয়ের ভূমিকা কে পালন করবেন? একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। তাহলে একজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশাসনিক কাঠামোর মধ্যে কি কি দায়িত্ব আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। শিক্ষার মান, যে কোনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল উনি শিক্ষার মান উন্নয়নে সবসময় তৎপর থাকতে হবে। ওই প্রতিষ্ঠানের প্রথম সাময়িক পরীক্ষার পূর্বের অবস্থা, ফার্স্ট টার্ম পরীক্ষার পরের অবস্থা, সেকেন্ড টার্ম পরীক্ষার পূর্বে এবং পরের অবস্থা, পরিবেশগত মান উন্নয়ন, শিক্ষকদের পাঠদান পদ্ধতি, পরীক্ষা পদ্ধতির মূল্যায়ন, অর্থাৎ সামগ্রিকভাবে যদি আমরা বলি শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে একজন প্রধান শিক্ষক, একজন মুহতামিম সবসময় উনাকে তৎপর থাকতে হবে, উনাকে সচেতন থাকতে হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পদক্ষেপগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনায় আসতেছি। কি কি পদক্ষেপ দরকার শিক্ষার মান উন্নয়নের জন্য? আরও অন্যান্য চ্যাপ্টার আছে, বিস্তারিত আলোচনা করা হবে। মনে রাখতে হবে যে প্রতিষ্ঠান প্রধানের শিক্ষার মান উন্নয়নের জন্য ভূমিকা পালন করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এই বিষয়টি মনে রাখতে হবে।
শিক্ষক কর্মচারীদের কার্যক্রম তদারকি করা। শিক্ষক ও কর্মচারীদের কার্যক্রম তদারকি করা। আপনারা দেখবেন এখন অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হাজিরার ক্ষেত্রে ফিঙ্গার সিস্টেম চালু করা হয়েছে অত্যাধুনিকভাবে, টাইম মেনটেন করার জন্য, যথাসময়ে শিক্ষক ক্লাসে আসছেন কি না। তাহলে প্রধান শিক্ষক শিক্ষকদের ও কর্মচারী শিক্ষক ও কর্মচারীদের কার্যক্রম তদারকি। শিক্ষক ও কর্মচারীদের কার্যক্রম তদারকি করা। শিক্ষকদের কার্যক্রম কিভাবে প্রধান শিক্ষক তদারকি করবেন? আপনি যদি শুরু করেন সপ্তাহের প্রথম দিন শনিবার অথবা রবিবার থেকে, তাহলে পুরো সপ্তাহের লেসন প্ল্যান একজন শিক্ষকের আছে কিনা, পাঠ পরিকল্পনা আছে কিনা। আপনি যদি সিলেবাসের দিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনার প্রতিষ্ঠানের সাপ্তাহিক বা মাসিক মিটিংয়ে আপনি শিক্ষকদেরকে সিলেবাস সম্পর্কে অবগত আছেন কিনা, কে কোন সাবজেক্ট পড়াবেন, ওই সাবজেক্টের সিলেবাস সম্পর্কে কোন টিচার কতটুকু অবগত আছেন, এই বিষয়টা তদারকি করাও প্রধান শিক্ষকের কাজ। কর্মচারীদের তদারকি করা। কর্মচারী একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন হিসাবরক্ষক কর্মকর্তা, একজন নৈশ প্রহরী, একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, সকল কর্মচারীদের সময় যথাযথ দায়িত্ব এবং তাদের শৃঙ্খলা মেনটেন করা, তাদের আচরণ বিধি একজন কর্মচারীর প্রধান শিক্ষকের প্রতি, শিক্ষকদের প্রতি, ছাত্রদের প্রতি আচরণ এবং সমন্বয়। আবারও বলছি, তাদের আচরণ এবং সমন্বয়, এই বিষয়গুলো ঠিক আছে কিনা, সমন্বয় আছে কিনা, একজন প্রতিষ্ঠান প্রধান লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রশাসনিক ক্ষেত্রে এই বিষয়গুলোও একজন প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব। কর্মচারী এবং শিক্ষকদের সমন্বয়, কার্যক্রম তদারকি করা, অর্থাৎ তাদের সমন্বয় আছে কিনা এই বিষয়টি তদারকি করা। আরেকটি বিষয়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্পর্ক তৈরি করা ও ব্যবস্থাপনা। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্পর্ক। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক সম্পর্ক। একজন প্রতিষ্ঠান প্রধানের প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অর্থাৎ প্রতিষ্ঠানের ইন্টারনাল যে ডিসিপ্লিন, যে বিষয়গুলো আমি আলোচনা করলাম ওইগুলোই চলে আসে মেনটেন করা, এবং আরেকটি শব্দ আসছে বাহ্যিক সম্পর্ক তৈরি করা, অভিভাবকদের সাথে মত বিনিময় করা, সমন্বয় করা, একজন ছাত্র বা ছাত্রীর সম্পর্কে অভিভাবকদেরকে অবগত করা, এবং বাহিরের সাথে অর্থাৎ এই প্রতিষ্ঠানের উন্নয়ন, এই প্রতিষ্ঠানের সুনাম, এই প্রতিষ্ঠানের শৃঙ্খলা, এই প্রতিষ্ঠানের গুডউইল
যেন আরও বেশি উন্নতি লাভ করে সেই স্বার্থে বাহিরের সাথে সমন্বয় করা, কাউন্সিলিং করা, প্রচার করা, এই বিষয়গুলো বাহ্যিক দিক দিয়ে একজন প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব। তাহলে আমরা দেখলাম যে একজন প্রিন্সিপালের দায়িত্ব শুধু প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নয়, বরং বাহিরের সাথে সম্পর্ক সমন্বয় করা। যেমন আরেকটি শব্দ আছে, আমি সামনে আসতেছি, পাবলিক রিলেশন, PR, এর সাথে আলোচনা করি। সম্পৃক্ত, PR, পাবলিক রিলেশন। একজন প্রতিষ্ঠান প্রধান PR, পাবলিক রিলেশনে গুরুত্ব দিতে হবে। অর্থ সংগ্রহ, প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী দরকার, PR, পাবলিক রিলেশন আপনাকে গুরুত্ব দিতে হবে। ছাত্র সংগ্রহ, অভিভাবক তথা শুভাকাঙ্ক্ষী, আপনার প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী সদস্য বৃদ্ধি করতে হবে। তাহলে আপনাকে PR, পাবলিক রিলেশন বৃদ্ধি করতে হবে। তো বাহ্যিক সম্পর্কের মধ্যে একটি বিষয় হলো PR, পাবলিক রিলেশন। এই বিষয়টিকে একজন প্রতিষ্ঠান প্রধান গুরুত্ব দিতে হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়ন, প্রতিষ্ঠান প্রশাসনের মধ্যে ছাত্র শিক্ষকের সম্পর্ক উন্নয়ন করা, এই বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষক এই দুইটি বিষয় ব্যতীত একটি প্রতিষ্ঠান প্রশাসন হতে পারে না। তাহলে আমরা যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন নিয়ে আলোচনা করি, ছাত্র শিক্ষকের সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র শিক্ষকের সমন্বয় কিভাবে আমরা করব? এই বিষয়ে আমরা একটু আলোচনা করি। ছাত্র ও শিক্ষকের সমন্বয়। ছাত্র শিক্ষক একটি বিষয় আপনাদেরকে বলছি প্রাসঙ্গিক। আমরা জানি 1+1+1=1 হয়। আমার এক স্যার এক উদাহরণে বলছিলেন যে 1+1+1=1 হয়। আমরা জানি 1+1+1=3 হয়। স্যার আমাকে বললেন যে 1+1+1=1 হয়। আমি বললাম যে স্যার, বিষয়টি ব্যাখ্যা করলে ভালো হয়। একজন ছাত্র, একজন শিক্ষক এবং একজন অভিভাবক, বিষয়টি হলো গাণিতিক নয়, এই বিষয়টি হলো সমন্বয়। তাহলে সমন্বয়টা কিভাবে আমরা সমন্বয় করব? দেখেন, চমৎকার। একজন ছাত্র, একজন শিক্ষক, একজন অভিভাবক সমান একজন আদর্শ ছাত্র। তাহলে ছাত্র, শিক্ষক এবং অভিভাবক এরই সমন্বয়ে একজন আদর্শ শিক্ষক গঠিত হয়, আদর্শ ছাত্র গঠিত হয়। তাহলে আদর্শ ছাত্র গঠনের ক্ষেত্রে আমাদেরকে, ছাত্র বা ছাত্রী গঠনের ক্ষেত্রে আমাদেরকে সমন্বয়ের গুরুত্ব দিতে হবে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ক্ষেত্রে ছাত্র এবং শিক্ষক
এরই মধ্যে রিপিট করছি, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণের মধ্যে ছাত্র এবং শিক্ষক। তাহলে ছাত্র এবং শিক্ষকের সমন্বয় শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, শিক্ষার পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন, ক্লাসরুমে শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে ছাত্র শিক্ষকের সমন্বয় করব আমরা, আসুন এই বিষয়ে আমি দু একটি টিপস আপনাদেরকে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। ছাত্র অথবা ছাত্রী, আমরা যদি শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি, ছাত্র অথবা ছাত্রী, শিক্ষার্থীর বিষয়ে যদি আমরা আলোচনা করি, শিক্ষার্থী তার অধিকার যথাযথ শিক্ষা গ্রহণ, তার ক্লাসের স্ট্যান্ডার্ড অনুযায়ী, তার ক্লাসের সমমান অনুযায়ী শিক্ষকের কাছ থেকে গ্রহণ করা তার অধিকার। এখন এই অধিকার থেকে যদি বঞ্চিত হয়, তাহলে শিক্ষকের প্রতি ওই শিক্ষার্থীর শ্রদ্ধা থাকবে না, তখন ইনডিসিপ্লিন, অসমন্বয় ঘটবে। সমন্বয়ের জন্য কি করতে হবে? আমাদের প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই। তাহলেই একজন শিক্ষক উনি যদি একজন ছাত্রর যথাযথ পাঠদান করতে পারেন, উনি যদি ক্লাসের টাইম ম্যানেজমেন্ট মেনটেন করতে পারেন, উনি যদি প্রশিক্ষণ অনুযায়ী, প্ল্যান অনুযায়ী, তার লেসন প্ল্যান অর্থাৎ পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠদান করেন, ছাত্রর যথাযথ অধিকার, শিক্ষার্থীর যথাযথ অধিকার যদি ওই শিক্ষার্থী পান, তাহলেই শিক্ষক এবং ছাত্রের সমন্বয় শিক্ষাক্ষেত্রে অনেক অনেক উন্নতি ঘটবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? শিক্ষার্থী এবং শিক্ষকের সমন্বয়ের ক্ষেত্রে একজন শিক্ষককে প্রশিক্ষিত হতে হবে। প্রশিক্ষিত শিক্ষকের বিকল্প নেই। অর্থাৎ একদিকে ক্লাস ম্যানেজমেন্ট, ক্লাস প্রশাসনিক ব্যবস্থা, দ্বিতীয় হলো উনি স্কিল টিচার, একজন দক্ষ শিক্ষক উনি হতে হবে। তাহলেই সমন্বয় ঘটবে। শৃঙ্খলার মধ্যে আমি আরেকটি নেক্সট ক্লাস, অনেক ক্লাস আছে যেখানে ছাত্র শিক্ষকের শৃঙ্খলা আছে, ওই বিষয়ে অন্য পার্টে আলোচনা করব। আজকে শুধু এতটুকুই বলবো, যেহেতু আজকের আলোচনা প্রশাসন, তাহলে ছাত্র শিক্ষকের সমন্বয়, একটু হিন্টস দিলাম আপনাদেরকে ম্যানেজমেন্ট নিয়ে, ছাত্র শিক্ষকের সমন্বয় এই বিষয়টিও একজন প্রতিষ্ঠান প্রধান ওইভাবে তদারকি করতে হবে। যদি একজন প্রতিষ্ঠান প্রধান এই বিষয়গুলো ফলো রাখেন, তদারকি করেন, তাহলেই ওই প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষকের মধ্যে যথাযথ সমন্বয় থাকবে। প্রতিষ্ঠান প্রধান এর এখন আপনার প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ বা সহকারী প্রধান শিক্ষক বা উপাধ্যক্ষ, ওনার দায়িত্ব এবং কর্তব্য কী, উনি কিভাবে ওনার প্রশাসনিক দপ্তর পরিচালনা করবেন। আমরা অনেক সময় বলি, কোনো অভিভাবক বা কোনো শিক্ষার্থীর প্রশাসনিক কার্যক্রমে
প্রতিষ্ঠান থেকে বলা হয় যে প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ মুহতামিম মহোদয়, প্রিন্সিপাল স্যার বা মুহতামিম মহোদয় নেই, এই শব্দ ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না? আসেন আমরা জেনে নেই। উপাধ্যক্ষ ব্যবহার করা যাবে না এই কারণে, প্রতিষ্ঠানে যদি প্রতিষ্ঠান প্রধান না থাকেন, ওনার পরিবর্তে একজন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান থাকলে উনি ভারপ্রাপ্ত অ্যাক্টিং প্রিন্সিপাল, উনি ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। যদি উপাধ্যক্ষ প্রতিষ্ঠানে না থাকেন, জ্যেষ্ঠতার দিক দিয়ে প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে যিনি সিনিয়র, উনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাহলে শিক্ষানীতি অর্থাৎ নিয়ম অনুযায়ী, প্রতিষ্ঠান প্রশাসনের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নেই এই শব্দ উচ্চারণ করা যাবে না। কারণ রুলস হলো প্রতিষ্ঠান প্রধান না থাকলে ওনার অ্যাবসেন্টে তুলনামূলক ওই সময়ে যিনি সিনিয়র থাকবেন উনি দায়িত্ব পালন করবেন। ভাইস প্রিন্সিপাল থাকলে উনি, উপাধ্যক্ষ থাকলে উনি, উনি না থাকলে জ্যেষ্ঠতার দিক দিয়ে যিনি সিনিয়র থাকবেন উনি দায়িত্ব পালন করবেন। তাহলে আমরা জানলাম প্রতিষ্ঠানের অফিসিয়াল কার্যক্রমে আমরা অনেক সময় বলি যে আজকে প্রশংসাপত্র দেওয়া যাবে না, প্রতিষ্ঠান প্রধান নেই, এই কথা বলা যাবে না, এটা নিয়ম বহির্ভূত কথা। আমাদের এই বিষয়গুলো যথাযথ সতর্ক থাকতে হবে প্রতিষ্ঠান প্রশাসনিক ক্ষেত্রে। এখন একজন উপাধ্যক্ষর দায়িত্ব এবং কর্তব্য কি? একজন উপাধ্যক্ষর দায়িত্ব প্রিন্সিপাল এবং মুহতামিম বা প্রধান শিক্ষকের মতোই। ভিন্নতা হলো প্রতিষ্ঠান প্রধানের অর্থাৎ প্রিন্সিপাল বা মুহতামিমের নির্দেশক্রমে উনি উনার সকল কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানকে কিছু দায়িত্ব নির্দিষ্ট করেও দিতে পারেন। তাহলে আমরা কি জানলাম? যে প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধানকে সকল দায়িত্ব তদারকি করার জন্য দিতে পারেন, আবার নির্দিষ্ট কিছু দায়িত্ব তদারকি করার জন্য, মনিটরিং করার জন্য দিতে পারেন। ক্লাস টাইম শেষ। ওনার সহকারী প্রধান শিক্ষককে ওনার সকল দায়িত্ব অথবা উনি কিছু নির্দিষ্ট দায়িত্ব ওনাকে দিতে পারেন পরিচালনা করার জন্য। তাহলে প্রধান শিক্ষকের নির্দেশক্রমে বা অধীনস্থ সহকারী প্রধান ওনার সহযোগী হয়ে সকল একাডেমিক কার্যক্রম উনি পরিচালনা করবেন এবং প্রধান শিক্ষকের অ্যাবসেন্টে অর্থাৎ প্রতিষ্ঠান প্রধানের অ্যাবসেন্টে অনুপস্থিত থাকলে প্রতিষ্ঠান প্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করবেন। এই হলো প্রশাসনিক ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব। বিভাগীয় প্রধান, বিভাগীয় প্রধানের কি দায়িত্ব থাকতে পারে? একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকতে পারে, তো বিভাগীয় প্রধানের দায়িত্ব কি? বিভাগীয় প্রধানের দায়িত্ব হলো ওই শিক্ষা প্রতিষ্ঠানে বিভাগ সংশ্লিষ্ট
অর্থাৎ বাংলা হলে বাংলা, আরবি হলে আরবি, ইংরেজি হলে ইংরেজি, ওই বিভাগের সকল শিক্ষক ও ছাত্রদের একাডেমিক সকল কার্যক্রম মনিটরিং করা। বিভাগীয় প্রধান ওনার অধীনস্থ সকল শিক্ষকদের অর্থাৎ ওই বিভাগ সংশ্লিষ্ট সকল শিক্ষকদের তদারকি করা এবং ওই বিভাগের সকল শিক্ষার্থীদের সামগ্রিক মান উন্নয়ন ও শৃঙ্খলা, সামগ্রিক একাডেমিক উন্নয়ন, একাডেমিক তদারকি এবং শৃঙ্খলা মনিটরিং করা বিভাগীয় প্রধানের দায়িত্ব। আরেকটি দায়িত্ব আছে বিভাগীয় প্রধানের, প্রশাসনিক ক্ষেত্রে ওই বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা উনি। তাহলে উনি কি করবেন? তাহলে উনি ওই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট উন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রশাসন অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, অফিসিয়াল কর্মকর্তা সকল ডিসিপ্লিনের সহযোগিতা নিতে পারবেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমার ক্লাসে সাউন্ড না করার জন্য প্লিজ আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এবং ক্লাসে কোনো রকমের কোনো ডিস্টার্ব না করার জন্য আমি বারবার আপনাদেরকে সতর্ক করছি যে ক্লাসে কখনো ডিস্টার্ব করবেন না প্লিজ। প্রয়োজনে আপনি ক্লাস না করতে পারেন, কোনো সমস্যা নেই, ক্লাসে ডিস্টার্ব করবেন না। আপনার দ্বারা অন্য আরেক ভাইয়ের যেন ক্ষতি না হয়। আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে আপনি সেরে নিতে পারেন, তবে আপনার দ্বারা আরেক ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। সরি টু সে, সরি প্লিজ। বিভাগীয় প্রধানের ওই বিভাগে একাডেমিক ডিসিপ্লিনের জন্য উনি অন্যান্য বিভাগের সহযোগিতা নিতে পারবেন। বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট ওই বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তাও বটে। একজন শিক্ষকও একজন প্রশাসনিক কর্মকর্তা। কিভাবে? শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান ওই বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। প্রশাসনিক ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা। একজন শিক্ষক যখন একটি ক্লাসরুমে থাকেন, ওই ক্লাসের জন্য উনিও একজন প্রশাসনিক কর্মকর্তা। যখন উনি ক্লাস মেনটেন করবেন তখন ওই ক্লাসের প্রধান উনি। তাহলে ক্লাসের শৃঙ্খলা মেনটেন করা, ক্লাসের নিয়ম মেনটেন করা, ছাত্র এবং শিক্ষকের সমন্বয়ের দিক দিয়ে শৃঙ্খলা মেনটেন করা, যথাসময়ে শিক্ষক আসা যাওয়া, ছাত্রদের যথাসময়ে আসা যাওয়া, এই সামগ্রিক শৃঙ্খলা মেনটেন করা একজন শিক্ষক প্রশাসনিক ক্ষেত্রে এটিও একটি অন্যতম দায়িত্ব বটে। তাহলে প্রশাসনিক ক্ষেত্রে একজন শিক্ষকও কখনো কখনো প্রশাসকের ভূমিকা পালন করেন।
যেমন শিক্ষকের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, শিক্ষক ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থী ঠিকমতো ক্লাসে আসছে, লেখাপড়া ঠিকমতো করছে, পরীক্ষা ঠিকমতো দিচ্ছে, পড়া দেওয়ার পরে ফিডব্যাক ঠিকমতো দিচ্ছে, ফিডব্যাক নেওয়া, আদায় করে নেওয়া। শিক্ষার্থীদের জন্য প্রধান শিক্ষক, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা। উদাহরণ দিচ্ছি, শিক্ষার্থীর প্রবেশপত্র সংক্রান্ত সমস্যা, শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা, একজন শিক্ষক এই ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রশাসনিক ভূমিকা রেখে উনি শিক্ষার্থীর সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারেন। তাহলে কখনো কখনো শিক্ষার্থীদের জন্য শিক্ষক প্রশাসনিক ভূমিকা পালন করতে পারেন। গেস্ট ফ্যাকাল্টি, অতিথি শিক্ষক। একজন অতিথি শিক্ষক, ওনারও প্রশাসনিক কিছু দায়িত্ব আছে। অনেক প্রতিষ্ঠানে অতিথি শিক্ষক আছেন। আমি বলছিলাম আপনাদেরকে যে খণ্ডকালীন শিক্ষক শিক্ষক নয়, অন্য আলোচনায় বলছিলাম। তো আমরা এই বিষয়টিকে অতিথি শিক্ষক বলবো। আমরা এই বিষয়টিকে কি বলবো? গেস্ট টিচার, অতিথি শিক্ষক। অতিথি শিক্ষকের ক্ষেত্রে অন্যান্য 10 জন শিক্ষকের যেভাবে ওই প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামো মেনটেন করতে হয়, প্রশাসন মেনটেন করতে হয়, অনুরূপভাবে একজন অতিথি শিক্ষকও প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে সকল শৃঙ্খলা নিয়ম মেনটেন করতে হবে। তাহলে অতিথি শিক্ষকের দায়িত্ব প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা। একজন প্রশাসনিক কর্মকর্তা প্রতিষ্ঠান এর সামগ্রিক প্রশাসন মেনটেন করেন। যদিও প্রতিষ্ঠান প্রশাসন একটি চেইনের মতো, একটি আরেকটার সাথে সম্পর্ক, অর্থাৎ একার পক্ষে এই চেইন মেনটেন করা, এই সমন্বয় মেনটেন করা একার পক্ষে কারু সম্ভব নয়। তাহলে প্রশাসনিক কর্মকর্তা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক দলিলপত্র, প্রতিষ্ঠানের সকল কাগজপত্র ইস্যু, পাশাপাশি আইনি প্রক্রিয়া, ওই প্রতিষ্ঠানের জন্য সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা, উপজেলা শিক্ষা অফিস, শিক্ষা বোর্ড, অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা, আইনি প্রক্রিয়া, সামগ্রিক বিষয়ে একজন প্রশাসনিক কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই কাজগুলো ওনাকে মেনটেন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের
সকল প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করা, শিক্ষকদেরকে সহযোগিতা করা, শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম তথা তাদের একাডেমিক রেজিস্ট্রেশন থেকে নিয়ে ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষা পদ্ধতি, সকল রেকর্ড মেনটেইনে, সকল প্রশাসনিক কার্যক্রমে, শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে একজন প্রশাসনিক কর্মকর্তা সহযোগিতা করা দরকার। তাহলে একদিকে প্রশাসনিক কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অপরদিকে উনি প্রতিষ্ঠান প্রদানের সহযোগী হয়ে সকল প্রশাসনিক ব্যবস্থা মেনটেন করা ওনার দায়িত্ব। তাহলে আমরা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি আলোচনা শেষ করে আমি আপনাদের কাছ থেকে রিভিউ বা পরামর্শ এবং প্রশ্ন এই বিষয়গুলো আমি উন্মুক্ত করে দিব আপনাদেরকে। প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হিসাব সংরক্ষণ করা। একটি প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণের ক্ষেত্রে প্রশাসনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। যেমন প্রতিষ্ঠান প্রশাসনের একটি পার্ট প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থা, অর্থাৎ প্রতিষ্ঠান প্রদানের নির্দেশক্রমে ওনার অধীনস্থ প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ হিসাবরক্ষণের দায়িত্বে যিনি থাকবেন, ওই প্রতিষ্ঠানের সকল হিসাব সংরক্ষণ করা, হিসাব সংক্রান্ত সকল নথি সংরক্ষণ করা এবং জবাবদিহি করা, সংরক্ষণ করা, জবাবদিহি করা। তাহলে ওই প্রতিষ্ঠানের হিসাব সংরক্ষণ, হিসাব সংক্রান্ত বিষয়ে একটি প্রশাসন ব্যবস্থার পার্ট। তাহলে একজন প্রতিষ্ঠান প্রধান হিসাব সংরক্ষণকে তদারকি করতে হবে, হিসাব সংরক্ষক যথাযথ হিসাব সংরক্ষণ করতে হবে। অতএব প্রতিষ্ঠান প্রধান এবং হিসাব সংরক্ষক এই দুইজনের মধ্যে যে সমন্বয় বা চেইন, এই চেইন বা সমন্বয়টি হলো প্রশাসনিক ব্যবস্থা। এটিও প্রশাসনের একটি পার্ট। তাহলে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনিক ব্যবস্থা শৃঙ্খলা যদি যথাযথ না থাকে, কমিটি প্রতিষ্ঠান দেখাশোনা করবে, প্রধান শিক্ষক শিক্ষক প্রধানকে হেল্প করবে, শিক্ষক প্রধান একটি প্রতিষ্ঠানের সকল ব্যবস্থাপনা তদারকি করবেন, প্রতিষ্ঠানের প্রত্যেকটি পার্ট প্রত্যেকের দায়িত্ব যথাযথ পালন করবেন। এই সকল বিষয় নিয়ে একটি সংগঠন, একটি প্রাতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পরিবার, একটি শিক্ষা প্রতিষ্ঠান সংগঠন, আর এই শিক্ষা প্রতিষ্ঠান সংগঠন একটি আরেকটির সাথে ইন্টার রিলেটেড, ওতপ্রোত জড়িত। অতএব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক কাঠামো, প্রশাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ব্যবস্থা যদি সুশৃঙ্খল না হয়, দক্ষতার সাথে যদি পরিচালনা না হয়, তাহলে আমরা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানের উন্নয়ন, ওই প্রতিষ্ঠান সুষ্ঠু ব্যবস্থাপনা চিন্তাই করতে পারি না। আজকের মতো ধন্যবাদ।